আসসালামু আলাইকুম। আমি একজন মুসলমান, আমি একজন বাংলাদেশি বাঙালি। আমি এইমাত্র জুমার নামাজ পড়ে এসেছি, আমার অজু আছে। আমরা বাংলাদেশে সুযোগের অভাবে সৎ মানুষ অবশ্যই দেশে আসে, সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান পেশাজীবী সব জায়গায়। বাট আমার দৃষ্টিভঙ্গিতে তাহার ভিতরে কেউ আছে সুযোগের অভাবে সৎ, আর কেউ আছে দৃঢ়তার সাথে সৎ। একটা ডিপার্টমেন্টে যদি একটা পিওনও যদি নন টেকার থাকে, সৎ থাকে সেই ডিপার্টমেন্টের, তার এগেনস্টে বা যে কোনো ডিসিশন নেওয়ার আগে চেয়ারম্যানও সেই ডিপার্টমেন্টের তিনবার চিন্তা করা লাগে। বাট হয়তোবা তাকে স্থানান্তরিত করা হয়, ট্রান্সফার করা হয়, কারণ সে সৎ থাকার কারণে আমাদের যে আমরা কালচারে হ্যাবিচুয়েট হয়ে গেছি, তার জন্য ওই ডিপার্টমেন্টের ওই কালচারটা বাধাগ্রস্ত হয় বিধায় হয়তোবা সৎ ব্যক্তিকে সেখানে বেশি দিন রাখা হয় না। দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আমার 25 বছরের প্র্যাকটিক্যাল রাস্তা থেকে উপর পর্যন্ত যত আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি। গতকাল এবং গত সপ্তাহে 2টা ইন্টারভিউ আমাদের এসেছে। বাট একটা হচ্ছে গতকালকের যে গত পরশু দিনের যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের, সেখানে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন কাদের উদ্দেশ্যে? শিশু, মহিলা এবং যারা নিরীহভাবে প্রাণ গেছে জাতির জন্য, তিনি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং আন্তর্জাতিকভাবে সকল মিডিয়া এগুলোতে দেখতে পারেন আপনারা। বাট সকলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা কেন করেননি প্রশ্ন তুলতে পারেন। সেটা হচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে রিকমেন্ডেশনগুলো দেওয়া আছে, তাহার ভিতরে 2টা রিকমেন্ডেশন এক্স্যাক্ট, এবং লাস্টের রিকমেন্ডেশনটা লাইনটা দেওয়া আছে যে ফার্দার পুনরায় আরও গভীরভাবে এটা ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? প্রথমে যে তিনজনের জাতিসংঘের টিম আসছিল, সেখানে তারা এসে ডক্টর ইউনূস সাহেবকে জিজ্ঞেস করেছিলেন এবং ডক্টর ইউনূস সাহেব স্টেটমেন্ট দিয়েছিলেন যে হ্যাঁ, প্রথম টিম চলে আসছে। বাট কী কারণে আসছে? তারা সেই 3জন টিম মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমরা কি প্রক্রিয়া ইনভেস্টিগেশন করব সেটা জানার জন্য এসেছি। আমি আর এই বিষয়ে আমি নেগেটিভ বলতে চাচ্ছি না, পিছনের দিকে আমি যেতে চাচ্ছি না। আমাদের বর্তমান ঠিক থাকলে অতীত রিকভারি করতে পারবো, ভবিষ্যৎ অটো ঠিক হয়ে যাবে। আমাদের বর্তমান ঠিক নাই। আমাদের বর্তমানে চ্যালেঞ্জ আগামী নির্বাচন। গতকাল দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার টিম এবং চীনের প্রেসিডেন্ট ও তার টিম 1 ঘন্টা 40 মিনিটের রুদ্ধদ্বার একটা বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে যত ডিসিশনগুলো নেওয়া হয়েছে দুই পক্ষই সেখানে একমত পোষণ করেছেন। এবং আগামী এপ্রিলে দুই প্রেসিডেন্ট দুই দেশে ভ্রমণের ভিজিট করবেন বলে এই আশ্বাস প্রকাশ করেছেন। এটা আমাদের জন্য, রিজিওনাল স্টেবিলিটির জন্য, গ্লোবাল স্টেবিলিটির জন্য অনেক ভালো একটা নিউজ। ঠিক একইভাবে গতকাল রাশিয়া একটা তারপরে টেস্ট করেছে যে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন যে একটা সমুদ্র উপকূলীয় শহর, সে এক টর্পেডোর আঘাতেই তেজস্ক্রিয় সুনামির তারা ধ্বংস হতে পারে। আমরা ধ্বংসের দিকে আগাবো না, আমরা আগাবো ইনোভেটিভ মানবাধিকারের দিকে। মানুষ মানযোগ হুশ, যার হুশ জ্ঞান আছে তাকে মানুষ বলে। ঈমান আনতে বলা হয়েছে কাকে? গরু ছাগলকে না হয়, মানুষকে। আগে মানুষ হতে হবে, তারপর ঈমান আনতে হবে, তারপর নামাজ পড়তে যেতে হবে। এই তো মুসলমান আমরা। আমি কোনো সমালোচনা করলে
ওপেনলি করি, কারণ আমাদের ওপেনলি সমালোচনা করার দরকার আছে। আমাদের মিডিয়া বলতে কিছু নাই। আমাদের যত ইউটিউবাররা আছেন, সে যেই হন না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার হন, দেশের বাইরের বড় ইউটিউবার হন, দেশের ভিতরের হন, বিভিন্ন মতাবলম্বী হন, সবসময় আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে আমাদের আগে দেশের যেটা মঙ্গল সেটা বলবেন, তারপর আপনার আইডিওলজি নিয়ে বলবেন। যেমন ফ্যাসিস্ট শব্দটা আমি প্রথম শুনেছি আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখ থেকে বারবার ফ্যাসিস্ট শব্দটা আমি শুনেছি। আমি আজকের পর থেকে বিএনপিকে অনুরোধ করব, তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই শব্দটা আপনারা বলবেন না। কেন বলবেন না? কারণ আপনারাও ফ্যাসিস্ট। যদি ফ্যাসিস্টের ডেফিনেশন যদি কি সেটা নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম সাহেব জানেন, বিএনপি জানেন, তাহলে আপনারাও ফ্যাসিস্ট। কীভাবে? শেখ হাসিনা এককভাবেই ফ্যাসিস্টভাবে তার সরকার পরিচালনা করছেন বা তার দল পরিচালনা করছেন। আপনারা কি তার বাইরে তাই করছেন? এখন আজকে পর্যন্ত টিলনাও গত 30 বছর থেকে এখন পর্যন্ত যদি তাই হয়ে থাকে, তাহলে আপনারাও ফ্যাসিস্ট দল। এম আই রাইট? যদি ভুল বলে থাকি অবশ্যই আসেন আমরা যুক্তিতর্ক করি। যদি আমার ভুল হয়ে থাকে আমি এই জনগণের সকলের সামনে ক্ষমা চাবো অপরাধ হয়ে, আর যদি সেটা অপরাধ হয়ে থাকে আমি শাস্তি মাথা পেতে নেব। যে বা যাহারা গত 15 বছরে, গত 20 বছরে, গত 30 বছরে এখন পর্যন্ত যে বা যাহারা অনৈতিক কাজ করেছেন, বিশেষ করে অর্থ পাচার বলেন, বিশেষ করে অর্থ পাচারটা আমি ধরলাম। আমাদের অর্থনীতিতে খুব করুণ অবস্থা, বাট আমাদের অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানো খুব বেশি কষ্টের না। আমাদের সমস্যা প্রায় সমাধানের পর্যায়ে আমরা চলে এসেছি ইনশাল্লাহ। এপ্রিলে যেহেতু 2 প্রেসিডেন্ট ভ্রমণ করবেন 2 দেশে, এপ্রিলে কেন? অবশ্যই এটা কারণ আছে নিশ্চয়ই। বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কখনোই বাংলাদেশে ভারতের আধিপত্য চীন মেনে নেবে না। চীনের আধিপত্য ভারত মেনে নেবে না। রাশিয়ার আধিপত্য বাংলাদেশে চীন ভারত মেনে নেবে না। ইউএসের আধিপত্য ভারত চীন মেনে নেবে না। তাহলে কিভাবে এটা সমাধান হবে? সমাধান একটাই, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। তাহার প্রয়োজনে সবার সাথে যে রিলেশন করার দরকার, আমার যা আছে সেটা নিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। সত্যি কথা, গত 15 বছরে যারা দুর্নীতি করেছেন তারা, আপনারাও জানেন না যে আপনারা দেশের সম্পদে পরিণত হয়েছেন। আপনারা কতজনের হিল্লা উপরে আল্লাহ রিজিকের মালিক হিল্লা হিসেবে কাজ করছেন আপনারা তাও জানেন না। অথচ আপনাদের দূরদর্শিতার অভাব, পলিসির অভাব, পালিয়ে যাবার ঘৃণমন্যতার অভাব, যা আপনাদের এই সম্পদকে এবং আপনাদের ব্যক্তিত্বকে দুর্বল করেছে। আপনারা দুর্বল হবেন না। মানুষ ভুল করবে, পাপ করবে। ভুল স্বীকার করা এবং পাপ করলে তার বিচার হওয়া, আইনের সুযোগ সকলের আছে। আইনের গতিতে চলবে, নির্বাচনের গতিতে চলবে। নির্বাচন কমিশনার সহ যারা আছেন, নির্বাচন প্রক্রিয়া সহ, এই পোস্টাল ব্যালট সহ এই বিষয়গুলো আমি আরও পরে বলতেছি। কারণ আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ স্বাধীনতার পর থেকে এক্সেপশনাল একটা নির্বাচন। অবশ্যই ইনক্লুসিভ হবে ইনশাল্লাহ, অবশ্যই ইন্টিগ্রিটি হবে এবং জনগণ ক্ষমতায়ন মালিক যে সেটাও প্রমাণ হবে ইনশাল্লাহ হবে। একজন রিক্সাওয়ালা যদি বলে যে এই 300 জন এমপি হবেন, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন রিক্সাওয়ালা বললেই 300 জন এমপি হবেন, পার্লামেন্ট মেম্বার হবেন, তাহলে পার্লামেন্ট মেম্বার শব্দটা উচ্চারণ করার আগে নিশ্চয়ই সেই রিক্সাওয়ালা জানেন যে পার্লামেন্ট মেম্বারের অর্থ কী, দেশে তার অবদান কী, তার নির্বাচনী এলাকায় তার করণীয় কী। এবং সেটা বলার পর সেই রিক্সাওয়ালা যদি সেটা বলার পরে আন্তর্জাতিক কোনো কমিউনিটি
রিজনাল নেইবার এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি কোনো রকম ভেটো না দেন, আকাশ কুসুম চিন্তা হয়ে যায় না? নো। সাপোজ বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা বলছেন যে, এবং জননেত্রী শেখ হাসিনা পৃথিবীর সবাই বলছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো দিন ইনক্লুসিভ হবে না। বাট গত 15 বছরে কি অন্য দল ছাড়া কি ইনক্লুসিভ হয়েছে? দেশ চলে নাই। তাহলে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগ সকলের সাথে প্রয়োজনে জোট করবে, আবার আওয়ামী লীগ একা করবে। আমি আপনাদের ইন ডিটেলস, ইন বিটুইন লাইন, ইনশাল্লাহ এটা শেখ হাসিনার মুখ দিয়েই শুনবেন আপনারা। আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের ইতিহাস সব কিছুই আমাদের এখন সুযোগ। আমাদের 15 মাস চলে গেছে, একদিন আমরা 1 সেকেন্ড ব্যাক ফিরে আনতে পারবো না। অতীত থেকে আমাদের অভিজ্ঞতা নিতে হবে। অতীত আমাদের কিচ্ছু দেয় না, অভিজ্ঞতা নিতে হবে। বর্তমান আমাদের ঠিক রাখতে হবে। আমরা যে যা করছি, যা যা করতেছি, নিশ্চিত আমাদের তাহার প্রতিদান পেতে হবে, সে যেই হন না কেন। আমরা সিঙ্গাপুর না, সিঙ্গাপুরের টাকার বিনিময়ে ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, এটা সিঙ্গাপুরের আইন। বাট আমাদের আইন এটা না। বাট হিউম্যানিটি, দেশ, বৃহৎ স্বার্থ, বিএনপির 31 দফা, আমি সবিনয়ের সাথে বলবো, আপনারা যেদিন 31 দফা প্রথম ঘোষণা করলেন, তাহার থেকে আজ কতদিন হয়েছে, তাহার থেকে বাংলাদেশের পরিবর্তন, বাংলাদেশের সমাজ প্রেক্ষাপট সহ, আঞ্চলিক সহ, পৃথিবী সহ প্রেক্ষাপট পুরোই চেঞ্জ হয়ে গেছে। আপনারা সেই 31 দফায় আছেন। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে। আইন আমরা বানাই আমাদের সুবিধার জন্য, আমাদের, অর্থাৎ আমরা বাংলাদেশের সকলের জন্য নয়। সেই আইন পৃথিবীর সকলের জন্য, কারণ প্রতিটা সোসাইটি, প্রতিটা দেশ অন্য দেশের সাথে জড়িত। ইনভেস্টমেন্ট আসবে ইনশাল্লাহ, স্টেবিলিটি আসবে ইনশাল্লাহ, আমাদের বর্ডার সিকিউর হবে ইনশাল্লাহ, আমাদের নীতি, রুলস অ্যান্ড রেগুলেশন ফিক্সড স্টেবল হবে ইনশাল্লাহ, এবং দুর্নীতির কারণে খরচ বেড়ে যায় সেটাও বন্ধ হবে। সুযোগের অভাবে যদি আমরা সৎ হই, আমরা সুযোগটা বন্ধ করব। একদিনে বন্ধ করা সম্ভব নয়, সেটা স্টেপ বাই স্টেপ করতে হবে। চাঁদাবাজি, ফুটপাত বলেন, সব জায়গার থেকে প্র্যাকটিক্যালি আমি ব্যক্তি 30 টাকার একজন পার ডে একটা ছোলা বিক্রি করে, বাদাম বিক্রি করে, বিকালবেলা দিনে চাকরি করে, এই রকম উদাহরণ সব প্র্যাকটিক্যালি আমি দিতে পারবো। বাট সেটা আমি নেগেটিভ সেন্সে বলবো না, শুধু বলবো যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছেন, আর ক্ষমতার, সেটা আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ, বিএনপি থাকলে বিএনপি, জামাত থাকলে জামাত। কারণ 5ই আগস্ট রাত্রে, 6ই আগস্ট রাত্রে আমি জামাতেরও দখল দেখেছি, আই হ্যাভ এভিডেন্স। আর বাংলাদেশ জামাত ইসলামকে বলবো যে দেশের কথা চিন্তা করবেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা চিন্তা করবেন। আমির সাহেবের প্রতি আমি অনেক শ্রদ্ধাশীল, আমি অনেক পছন্দ করি তাকে। জামাত ইসলাম এককভাবে, একক নির্বাচনে 5টা সিট পাবেন না। আপনারা সারা জীবন কোন আসন থেকে কয়টা সিট কিভাবে পেয়েছেন, এই হিস্ট্রি আমি জানি ইনশাল্লাহ। সেটা বড় কথা না, ক্ষমতা আমাদের বড় কথা না। আমাদের সমাজ, দেশ, জাতি, আমরা ক্ষমতার পাগল। ক্ষমতায় কে গিয়ে পরবর্তীতে দেখেন তো ভালো আছেন, তাহলে আমি সেই ক্ষমতা কেন গ্রহণ করব? যে সারা জীবন যদি আমি সুস্থতার সাথে শান্তিতে না থাকতে পারি, আমার সেই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, আমার সেই পিটার ইংল্যান্ড হয়ে, আমার স্পাইক চুল করে আমি যদি সারা জীবন জেলে বসেই মরলাম, আমার যৌবনটা শেষ করলাম, তাহলে আমার সেই স্বরাষ্ট্রমন্ত্রী লাভ কী হলো? আমি ওবায়দুল কাদের সাহেব, আমার লক্ষ লক্ষ ঘড়ি আছে, লক্ষ লক্ষ আছে, আমি আজ কোথায় আছি ওবায়দুল কাদের? তাহলে আমি সেই ওবায়দুল কাদের হয়ে আমার লাভটা কী হলো? আমি নেগেটিভ বলতেছি না। মৃত্যুর 1 মিনিট আগেও মনির ইসলাম দেখিয়েছেন আমাদের তার চাচাকে মুসলমান বা কীভাবে করা যায়। তার মানে আমরা এখনও শেষ হয়ে যাইনি, ঘুরে দাঁড়াতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে। প্রতিটা মৃত্যুরই আমাদের হিসাব আছে, হিসাব ছাড়া নাই, কিছু হিসাব নেই। কারণ
আমি নেগেটিভ দিক গেলাম না, বাট সেগুলোর জন্য অবশ্যই আমাদের বিচার হবে। যাদের নামে সত্যিকারভাবে সিরিয়াস অ্যালিগেশন আছে, তাদের নামে মামলা হয়েছে, মামলা গতিতে চলবে। হাইকোর্ট থেকে তো এক্সট্রা আপিল, এক্সট্রা জামিন নেওয়া যাচ্ছে, তাহলে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন। আওয়ামী লীগ ব্যান, এটা প্রথমই উচিত জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের, বিএনপির মিলে আগে এটা উত্তোলন করা, আওয়ামী লীগের না। আপনাদের বোঝা উচিত যে একটা রাজনৈতিক দল ব্যান মানে, একটা রাজনৈতিক দলের বিচার করা মানে আপনারাও সবাই সেই দোষে তুষ্ট হয়ে আছেন। নিশ্চিত থাকেন যদি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ নির্বাচন না করতে পারে, স্বতন্ত্র হয়ে নির্বাচন ইনশাল্লাহ করবে। বিএনপির মতো ওই ভুল করবে না। 15 বছরে বিএনপি যে ভুল করেছে, কিন্তু সেই স্বতন্ত্র জায়গায় জামাত ইসলামেরও আসতে হবে, বিএনপিরও আসতে হবে ইনশাল্লাহ। আমি অজু অবস্থায় বলতেছি, লিখে রাখেন। কারণ সন্ত্রাসী সংগঠন হিসেবে 14 মাসে বিএনপিরও বিচার তখন হবে এই আদালতে। 71-এর জন্য অপরাধের জন্য এই আদালতে জামায়াত ইসলামেরও বিচার হবে এই ফেব্রুয়ারির আগে, যদি আওয়ামী লীগ যে অপরাধের জন্য বিচার প্রার্থী আজকে দলীয়ভাবে বন্ধ রয়েছে তার কার্যক্রম। আমার কথাগুলো রুড হচ্ছে, বাট আমি আবারও বলতেছি, আমার কথাগুলো রুড হলেও, আমি সমালোচনা করলেও 31টা দফা সত্যি কথা আমি একটা লাইনে আমি লিখে দেব, এবং বিএনপি পড়ে দেখবেন, বিএনপির সকলে ওই এক লাইনের ভিতরে আপনাদের 31 দফার বাইরে দেখে কিছুই নাই। তাহলে স্থান কাল পাত্র ভেদে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। জামায়াত ইসলামের আমির সাহেব বিদেশে যেসব কথা বলতেছেন আর দেশে যা কথা বলতেছেন, এতে নিজেদের ব্যক্তিত্ব নয়, শুধু বাংলাদেশের আন্তর্জাতিকভাবে ব্যক্তিত্বটা নষ্ট করতেছেন। দয়া করে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন, অনুরোধ করলাম আপনাকে। 2, বিএনপি আপনাদের মনোভাব পরিবর্তন করেন। 3, আওয়ামী লীগের নির্বাচনী কোনো এজেন্ডা নাই। কারণ শেখ হাসিনা তিনি রূপকল্প 204 অর্থাৎ 41 পর্যন্ত তিনি দিয়ে গেছেন। শুধু তাই না, নিজে মুখ দিয়ে বলেছেন যে আগামী 2100 সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান, 2100 অর্থাৎ আগামী 100 বছরের প্ল্যান দিয়ে গেলাম। আওয়ামী লীগের আগামী নির্বাচনে একটা এজেন্ডা আমার দৃষ্টিতে, ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামাত, কেউ ক্ষমতায় আসুক না আসুক, আমার সরকার সে হবে। আমি যেন সেটা বলতে পারি, বিএনপির একটা নেতাকর্মী বলতে পারে, একটা রিক্সাওয়ালা জন্য বলতে পারে, জামায়াত ইসলামী বলতে পারে, যে নির্বাচন করে না সরকারি চাকরিজীবী, সেও যেন বলতে পারে আমার সরকার, আমার দেশ। তাহলে আমার সরকার, আমার দেশের প্রথম এজেন্ডা থাকবে আমার ভাই বোন একজন যেন আগামী 1 বছরের ভিতরে 0% বেকারত্বে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং এটা পসিবল, আমি পসিবল যদি বলেন, আমি প্র্যাকটিক্যালি ডাটা সহকারে আমি দেখাই দিতে পারবো আমাদের কি আছে, কি অ্যাবেন্ডেন্ট হয়ে আছে, কি আমরা চোখে দেখতেছি না, কি আমরা ইউজ করতেছি না, পারতেছি না। উত্তম পজিশন বাংলাদেশের, আবহাওয়া বলেন, ভূমি বলেন, অবস্থানগত বলেন, জনসংখ্যা বলেন, গণচীন থেকে আজকে চীন কোথায় গিয়েছে। বঙ্গবন্ধুর যে 4 নীতি এবং সংবিধানের ইস্যুতে আমি শুধু একটা অনুরোধ করব, যে উপদেশটা ছেলেটা তুমি করে বললাম, তুমি তো আমার ছোটো ভাই, যে অপরাধটা তুমি করেছো, ভুল করো না, এটা অপরাধ, আইনগত অপরাধ করেছো। ছবিটা কনস্টিটিউশনকে তুমি মানে অবমাননা করেছো, দেশকে অবমাননা করেছো, অথচ তুমি এখনও চেয়ারে আসো। অনুরোধ আমার ছোটো ভাই, তুমি নিজ দায়িত্বে গিয়ে ছবিটা পুনর্স্থাপিত করিও বলি নেই, করো, আমি অনুরোধ করছি তোমাকে। তাহলে কনস্টিটিউশনের প্রতি এবং এই দেশের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। আমি অনেক কিছু বলে ফেলছি, আমি অনেক বলতে পারবো, অনেক কিছু বলে ফেলছি, আমি অনেক বলতে পারবো, বাট কেউ শুনেন বা না শোনেন, আর কেউ যদি শুনে থাকেন, একটা কথারও যদি আমি ভুল বলে থাকি, আমি তো নেগেটিভ সব কথাগুলো বলেছি, আমার কাছে অ্যান্সার চান,
আমার কাছে ব্যাখ্যা চান, কারণ আমি যেন বলতে পারি আগামী নির্বাচনে, আগামী সরকারে আমার সরকার, একটা রিকশালা যেন বলতে পারে আমার সরকার, একজন মসজিদের ইমাম সাহেব যেন বলতে পারে আমার সরকার, একটা মন্ত্রণালয়ের সচিব যেন বলতে পারেন আমার মন্ত্রণালয় আমার সরকার, তাহলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আদারওয়াইজ বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত কোনো দলই রাজনৈতিকভাবে অস্তিত্ব হারাবেন এই নির্বাচনের আগেই। আমি সব ইন ডিটেলস আপনাদের বলে ফেলছি, এবং ইনশাল্লাহ একটাই উদ্দেশ্যের জন্য সবই কার্যকর হতে হবে, রিজিওনাল স্টেবিলিটি, তাহার জন্য গুড গভর্নেন্স। আর গুড গভর্নেন্স যারা নীতি নির্ধারণীতে আছেন তারা জানেন গুড গভর্নেন্স কী জিনিস। সার্ভিসের অভাব নাই, আবার সব কিছুরই অভাব আছে। আমি যা পারি তুমি তা পারো না, আপনি তা পারেন না, তুমি যা পারো সে তা পারে না, সে যা পারে আমি তা পারি না। দিস ইকোসিস্টেম নট অনলি ফর এনি ফ্যামিলি মেম্বার। একটা পরিবারের কথা বললাম, পরিবার থেকে সমাজে যান, সমাজ থেকে একটা অঞ্চলে যান, অঞ্চল থেকে দেশে যান, দেশ থেকে রিজিয়নে যান, রিজিয়ন থেকে সারা গ্লোবালি। এই তিনটার শব্দ বাইরে কেউ নাই বা কোনো দেশও নাই। পৃথিবীর কোনো দেশ কি স্বয়ংসম্পূর্ণ বলেন? নো, কেউ কোনো দেশ পৃথিবীর বলতে পারবে না আমি স্বয়ংসম্পূর্ণ। তাহার মানে কোঅপারেশন, কোলাবোরেশন, নাথিং ইলস। উপরে আল্লাহ এক ও অদ্বিতীয় ক্ষমতার মালিক, আমরা হিল্লা হিসাবে পাশে দাঁড়াতে পারি, হিল্লা হিসেবে আমরা আমাদেরকে এগিয়ে নিতে পারি। সেটা হতে পারে আমার দেশ, আমার অঞ্চল, আমার প্রতিবেশী, আমার গ্লোবাল সোসাইটি। ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে যেন পৃথিবীর সকল লিডারগুলো আমাদের দেশে আসেন। অনারেবল মিস্টার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অনারেবল মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অনারেবল মিস্টার প্রেসিডেন্ট শি জিনপিং, অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী সহ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট মেম্বারের সদস্যগণ, গালফ অফ আরাবিয়ার আরব কান্ট্রি যারা আছেন, তারা আমরা আমাদের দেশটাই যেন সেই রকম শান্তি, আমরা সেই ধরনের স্থিতিশীলতা আমরা এই নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে আসব। এইভাবে আমরা প্রস্তুতি নিই। এককভাবে ক্ষমতা চিন্তা আমরা ভুলে যাই। ক্ষমতা মানুষকে খায়, ক্ষমতা মানুষকে খায়। অনেক জবাবদিহিতা আমরা অনুভব করতেছি না। ক্ষমতায় থাকা অবস্থায় যারা আছেন অনুভব করবেন না। ক্ষমতায় থেকে যে চলে গেছেন, যে ক্ষমতায় এখন আছেন, যে ক্ষমতা থেকে চলে গেছেন, তাকে একবার একটু জিজ্ঞেস করেন। আমি অনেক কিছু বলতে চাই, বলতে পারি না, কিন্তু একবার চিন্তা করেন। আমার কথাগুলো আবারও অনুরোধ করতেছি, একবার চিন্তা করেন। ধন্যবাদ। আর ভুল ত্রুটি মার্জনীয়, আমিও একজন মানুষ। আমি যে কথাগুলো বললাম কোনো কিছু দেখে না, কোনো কিছু শুনে না, নিজের অনুভূতি দিয়ে আমার ভিতর থেকে যা আমি তাই বললাম। এবং আমি বলছি যে আমি নামাজ পড়ে আসছি, আমি এখন ওযু আছে, আমি মুসলমান, আমার মরতে হবে, আমার কবরে যেতে হবে। আসসালামু আলাইকুম।